প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে। আজকে আমরা কথা বলতে চাই আওয়ামী লীগের কে নিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগের আমরা জানি যে আজকে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটিকে ধরে এবং প্রধানমন্ত্রী সম্প্রতি ঘুরে এলেন ভারত থেকে, সেই সব কিছু মিলে এবং সামনে চীনে যাওয়ার সফরের একটা কথা রয়েছে। সব কিছু মিলিয়ে আজকে আমরা কথা বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি সেটা আসলে কোন পথে, কিভাবে ভাবছে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ গত 15 বছর ধরে বাংলাদেশের শাসন নিয়েছেন এবং করছেন, এবং এরই মধ্যে দেশ স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হয়েছে। এই ঘোষণাটিও রয়েছে, ভিশন 2041 বাস্তবায়ন হলে বাংলাদেশে স্মার্ট একটি জাতিতে পরিণত হবে এবং স্মার্ট দেশে রূপান্তরিত হবে, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা শুরুতেই পরিচিত হয়ে নেই। আমাদের সাথে অতিথি হিসেবে কারা আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার পাশেই রয়েছেন সাবেক চিফ হুইপ এবং বর্তমান সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এবং আওয়ামী লীগ নেতা আসম ফিরোজ এমপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই আসম ফিরোজ আপনাকে দিয়েই, যে আজকে আপনাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে আওয়ামী লীগকে বলা হয় অনুভূতির দল। সেই আওয়ামী লীগ আসলে একটা অনুভূতির নাম। সেইখান থেকে আপনি কিভাবে আপনার দলকে বিশ্লেষণ করবেন? আপনাকে ধন্যবাদ, এবং দুজন আলোচকবৃন্দ এখানে আছেন, তাদের পরিচয় আপনি দিয়েছেন, আমি আর পরিচয় দিতে চাই না। তাদেরকে ধন্যবাদ, আমরা শ্রোতা দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বাংলাদেশের অগণিত নাগরিক, বাংলাদেশে যারা টেলিভিশন দেখছেন বা টেলিভিশনের বাইরে যারা আছেন, তাদের সবাইকে আমার দল আওয়ামী লীগের পক্ষ থেকে এই ৭৫ পূর্তি অনুষ্ঠানে তাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম। একটু ব্যক্তিগত কথা বলতে হয়। 1949 সালের 23শে জুন আওয়ামী লীগের জন্ম, ঠিক তেমনিভাবে 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ এবং 25শে জুনে আমার জন্ম। কাজে ওই বছরই আমি জন্মগ্রহণ করেছি, দুদিন পরে, সেটাও আপনাদের উদ্দেশ্যে বলা। তো অনুভূতিটা এরকম যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম থেকেই, শুরু থেকেই আপনার ধরে নেন যে জন্ম আওয়ামী লীগের 1949 সালে, সেই থেকে আওয়ামী লীগ এদেশে সাধারণ মানুষের কথা বলেছে, সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, এবং সাধারণ মানুষের মধ্যে কাজ করতে গিয়ে আমাদের নেতা কর্মীরা অনেকেই অনেক বিপদ আপদের মধ্যেও ছিল। আমরা হাঁটি হাঁটি পা পা করে 49 সাল থেকে 71 সাল মুক্তিযুদ্ধ এবং 75 সালের বঙ্গবন্ধুর মৃত্যুর পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, এরপরে 21 বছরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকে মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে যখন ক্ষমতায় আসে, এর থেকে আমাদের অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের এই পর্যন্ত আসতে হয়েছে। অনুভূতিটি এরকম যে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণের জন্য অনেক কাজ করেছেন, অনেক কিছু করেছেন। স্বাধীনতা এবং দেশের উন্নয়ন, এই দুটোই আওয়ামী লীগের হাত ধরে এসেছে। সেই জন্য আমার অনুভূতি এরকম যে আমরা দেশের জন্য যেমনি ওয়াদা দিয়েছিলাম দেশের জন্য কাজ করব, এই আওয়ামী লীগের জন্ম হয়েছে দেশের মানুষের, সাধারণ মানুষের মঙ্গলের জন্য। আমরা সেই সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি, এবং এদেশের মানুষের যে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আমরা সেই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা করেছেন। বঙ্গবন্ধুর যে চিন্তা, সে চিন্তার তিনি প্রতিফলন ঘটিয়েছেন, এবং বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে 21 বছর যাদের হাতে ক্ষমতা ছিল, তারপরে শেখ হাসিনা ক্ষমতায় নেওয়ার পর তিনিও এদেশের সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন। এবং এই মনে করি মানুষের অনুভূতি, আমার এবং মানুষের অনুভূতি আওয়ামী লীগের প্রতি এরকম যে আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করছে এবং আগামী দিনও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবে। একটা জায়গা আছে যে বলা হয় যে এখন রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা বলেন যে আওয়ামী লীগ যেভাবে রাজনীতিটা শুরু করেছিল, বিশেষ করে রাজনীতিবিদদের হাতে যে রাজনীতিটা ছিল, সেখান থেকে কিছুটা হলেও সরে যাচ্ছে। বিশেষ করে গত কয়েকটা ইলেকশন যদি আমরা দেখি, নমিনেশনের বিষয়গুলো যদি দেখি, সেখানে রাজনীতিবিদের বাইরেও বড় একটা অংশ ব্যবসায়ী বা আমলারা রাজনীতিতে আসছে। সেটাকে আপনি কিভাবে দেখেন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ? দেখেন, পাকিস্তান আমলের রাজনীতি, ব্রিটিশ আমলের রাজনীতি, তারপরে 54 সালে আমাদের যে মন্ত্রী পরিষদ ছিল 55-56 সালে, সেই সময়কার এমপি, এবং 70-এর এমপি, 71-এর এমপি, 73-এর এমপি, এরপরে বর্তমান বিশ্বের যে এমপি আপনার নিশ্চয়ই লক্ষ্য করেন, 75 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শাহাদত গ্রহণ করার পরে যারা রাজনীতিক নিয়ন্ত্রণ যাদের হাতে ছিল, তারা বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস। এই স্লোগানটা তখন খুব সাংঘাতিকভাবে পলিটিক্যাল লোকের জন্য খুব একটা বিরূপ ব্যাপার ছিল। সেই সময় কিছু নন পলিটিক্যাল লোক
যারা পলিটিক্স করতেন না, পলিটিক্সের সাথে ছিলেন না, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। 21 বছরে বলতে গেলে এখন তো বলতে হবে জিয়াউর রহমান সাহেবের কথা বলতে হবে, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কথা বলতে হবে। তারপরে এরশাদ সাহেবের পতনের পরে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আবার বিএনপি আসলো 91 সালের নির্বাচনের পরে, আমরা যারা নমিনেশন দিলাম, আমরা দিলাম প্রো পলিটিক্যাল লোককে নমিনেশন। বিএনপি দেখা গেল যারা পলিটিক্স করে না, আর্থিকভাবে সচ্ছল এবং আমলা, এই গ্রুপটাকে বিভিন্নভাবে, বিশেষ করে অন্য রাজনৈতিক দলের যারা ভাসানী যারা করতো, ভাসানী গ্রুপ যারা করতো, তাদেরকে নিয়ে তিনি একটা মোর্চা গঠন করে তারা দল গঠন করলেন। এই তখন থেকে শুরু হলো অরাজনৈতিক লোকগুলো পার্লামেন্টে আসা, এবং সেই ধারাবাহিকতা 96 সালেও আমরা হয়তো কিছুটা সেই পথ অবলম্বন করেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যেহেতু বিএনপি ওই 96 সালে ওই ধরনের লোকের নমিনেশন দিল, আমাদের যারা অর্থ সম্পদ ছিল না তারা নির্বাচনে আসতে পারে নাই, যারা বিএনপিতে ছিল তাদের অর্থ সম্পদ খরচ করতে পারছে এবং নির্বাচিত হয়ে আসছে। সেই কারণে 96-তে হয়তো আমাদের কিছুটা ভূমিকা নিতে হয়েছে। আবার 2001-এ যখন বিএনপি আসলো তখন তারা এইটাই করছে। এখন শিক্ষিত সমাজ, ব্যবসায়ী সমাজ, তারা সবাই রাজনীতির দিকে একটু ঝোঁক আছে। সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা যেমন রাজনীতি থেকে আসতে চায়, শিক্ষিত ছেলেরাও আসতেছে, এবং এই ফাঁকে এই সুবাদে কিছু আমলা, রিটায়ার্ড আমলা, তারাও রাজনীতির দিকে ঝুঁকে পড়তেছে। সেই কারণে আমাদের দলে যে এখন রাজনীতিবিদদের মধ্যে যারা আছি, আপনারা যদি বলেন যে আমাদের মধ্যে আমলা, বলতে পারেন, কিন্তু আমরা যারা পার্লামেন্টে এখন আছি, 2008-এ বলেন, 2014 বলেন, 2024-এ বলেন, বা 2024-এ যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যদি আপনি হিসাব করেন দেখবেন পার্লামেন্টের মেম্বার আমাদের মধ্যে যারা আছে তাদের ম্যাক্সিমাম পরিবারই আওয়ামী পরিবারের সদস্য, এবং তারা না হয় তার দাদা, না হয় তার বাবা, অথবা তার বাবা কোনো এক সময় রাজনীতির সাথে সুসম্পর্ক ছিল, সেই সুবাদেই তারা আসছেন। পলিটিক্যাল লোক কি বেশি, নন পলিটিক্যাল এবং আমলা আমাদের মধ্যে খুব খুব যে বেশি আছে এমনটা নয়। তবে বাইরের থেকে ব্যবসায়ীরা বা রাজনীতিবিদরা রাজনীতিটাকে মানে কি বলে, আমলারা রাজনীতি নিয়ন্ত্রণ করার একটা প্রভাব বিস্তার করে, এটা কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে, এবং এটা না হোক আগামী দিনে আমরা সেটাই কামনা করব। আপনার সাথে আরও কথা বলতে চাই। এই মুহূর্তে একটু জুনায়েদ স্যারকে আপনার সাথে কথা বলতে চাই যে এরই মধ্যে একদম কথা শুরুর দিকেই জনাব আসমাম ফিরোজ বলেছেন যে আওয়ামী লীগ রাজনীতি করে ভোটের রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি, সেই দুইটা জায়গায় কন্ট্রিবিউশন অনেক বেশি রাখতে চাই। যদিও ভোটের রাজনীতির বিষয়টি নিয়ে আপনারা দীর্ঘ সময় ধরেই এক ধরনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আওয়ামী লীগ এখন এসে যেই রাজনীতির মধ্যে আছে এবং আত্মসমালোচনা এর মধ্যে আসমাম ফিরোজ করেছেন, আপনারা বাইরে থেকে কি দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার দুই সিনিয়র সহ-আলোচক সহ যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মানে আওয়ামী লীগ তো এই দেশের ইতিহাসের নিঃসন্দেহে একটা বড় এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, যাদের গৌরব করার মতো অনেক ইতিহাস আছে। আমরা প্রেক্ষাপটটা জানি, মানে ইতিহাস তো আসলে অতীত নয়, মানে অতীতের একটা বয়ান। আওয়ামী লীগের তার মতো করে একটা বয়ান আছে, বিশেষত বর্তমান আওয়ামী লীগের। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো কিংবা ইতিহাসবিদরা তাদের মতো করে বয়ান তৈরি করেন, কারণ ইতিহাসের কোনো একরৈখিক বয়ান নেই। ফলে ওই বয়ানের পর্যালোচনায় গেলে অনেক পার্থক্য হবে। আমি খুব বেশি সেখানে যাব না, কিন্তু আমরা ইতিহাসটা জানি। মুসলিম লীগের ভেতর থেকেই আওয়ামী লীগের জন্ম, এবং পাকিস্তান রাষ্ট্র যে কল্পনা নিয়ে হাজির হয়েছিল, এই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করবে, তার মর্যাদা রক্ষা করবে, সেটা কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার অব্যাহতি পরেই এই স্বপ্নভঙ্গ হওয়া শুরু হয়েছে, এবং সেই স্বপ্নভঙ্গের প্রেক্ষাপটেই আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছে। মৌলানা ভাসানী প্রতিষ্ঠাতা সভাপতি এবং তরুণ শেখ মুজিবুর রহমান সহ আরও অনেক নেতৃত্ব তাদের সাথে ছিলেন। 1957 সাল পর্যন্ত আওয়ামী লীগের একটা রাজনীতি, এবং যেখানে একটা ঘোষণা ছিল, যেখানে পূর্ণ স্বায়ত্ত শাসন, স্বনির্ভর বিদেশ নীতি সহ বহু ধরনের প্রসঙ্গগুলো ছিল। সেই প্রশ্নেই যখন আওয়ামী লীগ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন, বিরোধ শুরু হলো, এবং কাগমারি সম্মেলনে মৌলানা ভাসানী আওয়ামী লীগ ছেড়ে দিতে বাধ্য হলেন। আমি বলবো এটার হয়তো পার্থক্য হতে পারে পূর্ণ স্বায়ত্তশাসনের প্রশ্ন নিয়ে, বিদেশ নীতি নিয়ে। এবং 64, 65, 66 থেকে আবার আওয়ামী লীগ, 57 পর্যন্ত যে আওয়ামী লীগ, 66 সাল থেকে আবার
শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগের প্রধান নেতৃত্বে সামনে আসলেন, তখন আওয়ামী লীগ আবার সেই স্বায়ত্তশাসনের রাজনীতিতে আসলো এবং ৭১ সাল পর্যন্ত সেই আন্দোলনের একটা সফল একটা জায়গা দেখলাম, বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব, তার প্রতিষ্ঠা লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে। এবং ওই যে স্বায়ত্তশাসনের রাজনীতিটা, ওই ধারাবাহিকতাতে কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধান জাতীয় নেতায় পরিণত হলেন, বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হলেন। এইটা মানুষের আকাঙ্ক্ষার একটা ধারক আওয়ামী লীগ এর জায়গা। তার মধ্যে পার্থক্য আছে, এর মধ্যে আরও মানুষের সার্বিক মুক্তির জন্য বিভিন্ন বামপন্থী দলগুলো, মৌলানা ভাসানী, আরও অন্যান্য কমিউনিস্ট পার্টি, তারা লড়াই করেছেন এবং সকলেরই এই প্রেক্ষাপট তৈরিতে অবদান আছে। কিন্তু ৭১ সালের পরে ৭২ সালে যখন আমাদের এই নতুন রাষ্ট্রটার পরিগঠনটা শুরু হলো, সেইখানে মানুষের যে আকাঙ্ক্ষা কিংবা এমনকি যুদ্ধের যে প্রতিশ্রুতি, আপনি যুদ্ধের যদি ঘোষণায় দেখেন যে দুটো বড় স্ট্রিম, জাতীয়তাবাদী ধারা, কিছুটা গণমানুষের মুক্তির, সার্বিক মুক্তির ধারা, বামপন্থী ধারা, এই দুয়ের একটা মানে মিলন জায়গা তৈরি করা হয়েছিল যে এই রাষ্ট্র নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এটা কিন্তু 10 এপ্রিলের ঘোষণা। ওই ঘোষণার ভিত্তিতে যে রাষ্ট্রটা হওয়ার কথা, যে গণতান্ত্রিক রাষ্ট্রটা হওয়ার কথা, এই রাষ্ট্রের গঠন নিয়ে কিন্তু বিশ্লেষণের পার্থক্য হবে। আমরা আমাদের দল থেকে আমরা মনে করি, আমরা যে জায়গা থেকে রাজনীতি করি, যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা যুদ্ধের মধ্য দিয়ে তার মানে তীব্রতম প্রকাশটা ঘটলো এবং তার ঘোষণা পর্যন্ত আসলো, সেই যদি আমি দেখি রাষ্ট্রের মূল কিভাবে পরিচালিত হবে, তার ক্ষমতা কাঠামোটা কি, জবাবদিহিতার জায়গাটা কি, সেইখানে এসে এই গণতান্ত্রিক রাষ্ট্রের যে প্রধান জায়গা, জনগণের হাতে ক্ষমতা থাকবে, জনগণ ক্ষমতার কেন্দ্র হবে এবং যারাই সরকার হবে তারা জনগণের প্রতিনিধি, কিন্তু জনগণের কাছেই জবাবদিহিতা করবে। এই যে সম্পর্ক, এই সম্পর্কের জায়গাতে ক্ষমতা কাঠামোর দিক থেকেই ৭২ সালেই আমরা মনে করি বড় একটা সংকট থেকে গেছে। সেখানে এমনভাবে ক্ষমতার জায়গা তৈরি হয়েছে, মানুষের অধিকারের কথা বলা হয়েছে এক হাতে, কিন্তু আরেক হাতে সরকার চাইলেই সেগুলো কেড়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। এবং এইটাই আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করে এসছে, তাদের কিন্তু একদলীয় শাসন ব্যবস্থার দিকে তাকে ধাবিত করেছে। সেইটা বাংলাদেশের ইতিহাসের জন্য যেমন কোনো ইতিবাচক জায়গা হয়নি, আমি বলবো যে যদি আমরা রাষ্ট্রনৈতিক জায়গা থেকে বিশ্লেষণ করি, তাহলে ৭২ সালের যে রাষ্ট্রের গঠনটা তৈরি করা হয়েছে তারই পরিণতির দিকে ওখানে যাওয়া হয়েছে। সেই সংকট থেকে আমরা আজকেও বেরোতে পারিনি। এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পরবর্তীকালে আমরা যদি ধরি ৮০ দশকে এসে আবার গণতান্ত্রিক সংগ্রাম করছে এবং সেই গণতান্ত্রিক সংগ্রামের অভিজ্ঞতার বিরুদ্ধে ৯০ পরবর্তী সময় বাংলাদেশের গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের যে জায়গাতে, সেইখানে বাংলাদেশের ওই গোড়ার সমস্যাটা আমরা সমাধান করতে পারি না। একটা বড় গণঅভ্যুত্থান হয়েছে ঠিকই, কিন্তু যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে গেলে যে জবাবদিহিতা লাগবে, সেটার জন্য যে ক্ষমতার ভারসাম্য লাগবে এবং এই ক্ষমতার কেন্দ্রীভবন, এইটা যে আসলে এক ধরনের কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট ব্যবস্থার দিকে আমাদেরকে ধাবিত করে, ব্যক্তির চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রক্রিয়াটা কি, সেই জায়গাটাকে আমরা বড় আকারে চ্যালেঞ্জ করতে পারি। এত বড় আন্দোলনের পর আমি শেষ করি কথাটা, আমি শেষ করবো এখানে, আমি খুব লম্বা করছি না, যে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের কাছে কিন্তু মানুষের ওই জায়গাটাতে যেমন ৭১ সালের আগে তার প্রত্যাশা ছিল, যেমন ৭০ সালে তার প্রত্যাশা ছিল, ৮০ দশকের আন্দোলনের পরে কিন্তু আবার একটা প্রত্যাশার জন্ম হয়েছিল যে বোধহয় রাষ্ট্রটা ভেতর থেকে বদলাবে, যেখানে রাজনীতি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, তার মধ্যে বহু দল থাকবে, কিন্তু একটা রাজনীতি একটা প্রতিষ্ঠান, সেইটা রাষ্ট্রটাকে পরিচালনা করবে, তার অন্যান্য অঙ্গ থাকবে, তার মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। কিন্তু আজকে যে কথাটা একটু আগে আসমা ফিরোজ ভাই যেটা বললেন, যে এখানে অরাজনৈতিক লোক বলেন, অর্থ সম্পদ যাদের আছে তাদের দাপট বলেন, কিংবা আপনি আমলাদের দাপট বলেন, এটা যে আসছে এটা কেবল মানে এমনি এমনি হয়ে গেল ব্যাপারটা তা না। আমাদের রাষ্ট্রের প্রক্রিয়াটাই এমন যে এই সুযোগটা তাদেরকে করে দেওয়া হয়েছে এবং তারা আজকে এটা পুরোটা গিলে ফেলার মতো জায়গায়। আমি লাস্ট কমেন্ট করবো, এটা আমি পরের আলোচনায় যাব, যে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল গত 15 বছর পার করে চতুর্থবার তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা, তারা কিন্তু জনগণের সম্মতির উপর দাঁড়িয়ে নেই। 1, 2 হচ্ছে তাদের জনগণের সম্মতির উপর দাঁড়িয়ে না থাকার ফলে একদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই আমলা, অর্থ সম্পদ, এদের উপর নির্ভরশীলতা, বিদেশ নির্ভরতা যেমন বাড়ছে, মানুষের ভোটের অধিকারটাই যে আওয়ামী লীগ যেটার জন্য আন্দোলন করেছে তার থেকে সে সরে যেয়ে গণতন্ত্রের সংজ্ঞাটাই কিন্তু আওয়ামী লীগের এখন বদলানোর জায়গায়। আমি একটা জায়গায় যাবো এবং সবচেয়ে বড় কথা, লাস্ট কথা এটা বলবো, যে বর্তমানে যে রাজনৈতিক সংকটটা আছে, এইটা থেকে উত্তরণের, গণতান্ত্রিক উত্তরণের উপায় আওয়ামী লীগ প্রস্তাব করতে পারছে না।
আওয়ামী লীগ বলছে যা চলছে সেটাই চলবে। এইটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে ঐতিহাসিকভাবে তার ৭৫ বছরে এসে তার এই যে বড় আকারের সীমাবদ্ধতা তৈরি হলো, আজকে জনগণ আওয়ামী লীগ একটি কর্তৃত্ববাদী শাসক দল হিসেবে দেখছে, এইটা আওয়ামী লীগের রাজনৈতিক ঐতিহ্যের সাথে বড় আকারের সাংঘর্ষিক। আপনার ওই জায়গাটি নিয়ে হয়তো আমরা কথা বলবো, তার আগে ছোট্ট করে একটু জানতে চাইবো মুন্সি ফয়েজ আপনার কাছে যে ৫৭-র যে আওয়ামী লীগ যে পরিবর্তন হলো, ইসের সাথে ন্যাপ হয়ে গেল, এবং সেখান থেকে ওখানেও কিন্তু এক ধরনের পররাষ্ট্র নীতির একটা ব্যাপার ছিল। সেই পররাষ্ট্র নীতির জায়গায় এখন বাংলাদেশ আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কিভাবে পরিবর্তিত হয়ে এসেছে, নাকি একই সুতোয় গাথা, কি মনে করেন আপনি? পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে আওয়ামী লীগের দর্শনে বা ভিশনে অনেক বেশি পরিবর্তন এসেছে সেটা আমি খুব বেশি মনে করি না। পররাষ্ট্রনীতিটা কিছুটা হলো যে আমরা কি চাই তার উপর নির্ভর করে, কিছুটা হলো যে আমার পারিপার্শ্বিকতাটা কি আছে সেটার উপরে। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমাদেরকে সমর্থন করেছে শুরুতে তো তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয়েছে, ইচ্ছা করলেই আমরা অন্যের সাথে যেতে পারি। পরে আস্তে আস্তে অন্যরা যখন আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে লাগলো, আমাদের ভেঙে পড়া অর্থনীতি থেকে কারণেও অনেকের সম্মতি নিতে হচ্ছে সেটা। তারপরে আস্তে আস্তে আবার যখন আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির কিছু পরিবর্তনের ফলে আমাদের পররাষ্ট্র নীতির উপরে সেটা প্রভাব পড়েছে। একসময় যারা বন্ধু ছিল তারা হয়তো দূরে সরে যেতে বাধ্য হয়েছে বা তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে যারা নতুন ক্ষমতায় এসছে দেশে। তার ফলে অন্যদের যাদের সাথে অত ঘনিষ্ঠতা ছিল না তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করলো। আমি পরিষ্কার করে বলি যে প্রথমে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত এবং রাশিয়া এবং তাদের মিত্র কিছু দেশ আমাদেরকে যেইভাবে সমর্থন করেছিল সেটা তো অন্যরা করে নাই। মার্কিন যুক্তরাষ্ট্র তো তাদের 7th ফ্লিট পাঠিয়েছিল বাংলাদেশে এখানে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর জন্যে। চীন যদিও যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছিল। কিন্তু বাংলাদেশে যখন আবার রাজনৈতিক পরিবর্তন হলো, যেটা অত্যন্ত একটা বড় ষড়যন্ত্রের মাধ্যমে হলো, কারণ আমরা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনিনি, তারা মদদ দিয়ে অনেকেই মনে করি আমরা যে তাদের মদদে একটা ষড়যন্ত্র হয়েছিল যার ফলে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এবং রাষ্ট্রের ইয়েটা পরিবর্তন করা হয়। এই যে একটা বড় ধাক্কা দেওয়া হলো আছে, হয়তো আওয়ামী লীগের তাদের দুর্বলতা অবশ্যই আছে, কিন্তু তারপরেও এই যে একটা বিদেশি প্রভাবে এক ধরনের ষড়যন্ত্র, এর মাধ্যমে আমাদের স্বাধীনতার আমরা যে স্বাধীনতার চেতনা নিয়ে এগিয়ে যাব, যে কথাটা জুনায়েদ সিদ্দিকী একটু আগে বলছিলেন যে ওখান থেকে আমরা বিচ্যুত হলাম। বিচ্যুত হওয়ার তো বড় কারণ, এই একটা বড় কারণ হলো যে এই ষড়যন্ত্রের ফলে যে ইয়েটা হলো। তারপরে হলো কি, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি ছিল তারা হঠাৎ করে আবার সামনে চলে আসলো, তাদেরকে সামনে নিয়ে আসা হলো। তারা নিজেদের চেষ্টায় যে সামনে আসতে পারলো তা না, তাদেরকে সামনে নিয়ে আসা হলো। কারণ যারা ক্ষমতায় আসলেন তারা তো ইচ্ছা মতন লোক খুঁজে পাচ্ছে না, এদেরকে পেতে সুবিধা হলো, সুতরাং তারা সামনে নিয়ে আসলো। এর ফলে হলো কি, যারা এই নতুন অবস্থান তৈরি করলো তারা স্বাধীনতার সাথে, আমাদের স্বাধীনতার চেতনার সাথে তাদের সম্পর্ক ছিল না। তাদের হলো যে কিভাবে তারা এই যে একটা অবস্থা তৈরি করে ক্ষমতা দখল করলেন সেটাকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেটার উপরে তারা বেশি জোর দিলেন। তার ফলে নানা রকম, যে কথাটা একটু আগে ফিরোজ সাহেব বলছিলেন যে রাজনীতিকে কঠিন করে ফেলা ইত্যাদি ইত্যাদি, এগুলো বিভিন্ন বিষয় চলে এসেছে। তার ফলে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে বঙ্গবন্ধু সেই 57 সালের কথা শুরু করেছেন তো, 51 এবং 57 তো তিনি চীনে গেছিলেন। আমি চীনে ছিলাম বলে বলছি তা নয়, এটা আমরা সবাই আলোচনা করি। চীনে গিয়েছিলেন এবং তিনি চীনের আমার দেখা গণচীন একটা বই লিখেছেন। উনি অনেক দেশে, নয়া চীন, অনেক দেশে তিনি গিয়েছেন, অন্য দেশের সম্বন্ধে কিন্তু বই লেখেননি, বই লিখেছেন চীন সম্বন্ধে। অথচ তিনি চীনের ভাবধারা বা তাদের আদর্শকে গ্রহণ করেন না নিজে, কিন্তু মানুষের কল্যাণ তার মূল কথাটা ছিল যে মানুষের কল্যাণ কিভাবে করা যায়, বাংলাদেশের মানুষ অত্যন্ত নিগৃহীত, অত্যাচারিত, তাদেরকে কিভাবে সামনে উঠিয়ে আনা যায়, তাদের মুক্তি কিভাবে হওয়া যায়। তিনি দেখলেন যে চীনের সরকার যেই ধরনের আদর্শই তারা ফলো করুক, তারা মানুষের জন্য কাজ করে। চীনের মানুষের আসলে জীবন ব্যবস্থা খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করে। সেই জিনিসটাই উনি এখানে, যে আমরা যদি আমাদের সাধারণ মানুষের, গ্রামের মানুষের এবং সাধারণ মানুষের যদি অবস্থার উন্নতি করতে চাই, ওখান থেকে আমরা শেখার আছে। সেই জন্যই তিনি কিন্তু এই বইটি লিখেছেন বলে আমি মনে করি। এবং সেই শিক্ষাটায় তিনি স্বাধীনতার পরে, যদিও চীন আমাদের পক্ষে ছিল না স্বাধীনতা যুদ্ধে, তিনি স্বাধীনতার পর থেকে যেদিন থেকে তিনি ফিরে আসছেন সেদিন থেকে তিনি
চীনের সাথে কীভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় সেই জন্য সচেষ্ট হয়েছেন। তাই নিয়ে খাজা কায়সারকে বার্মাতে রাষ্ট্রদূত করে পাঠালেন। খাজা কায়সার কে? খাজা কায়সার ছিলেন পাকিস্তানের শেষ রাষ্ট্রদূত চীনে আমাদের স্বাধীনতার সময়, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ওখানে রাষ্ট্রদূত ছিলেন পাকিস্তান। তাকে পাঠালেন মিয়ানমারের কি বলে বার্মাতে রাষ্ট্রদূত করে। একমাত্র উদ্দেশ্য একটাও তো অবশ্যই মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো করা দরকার, কিন্তু ওনার মতন অত ঝানু কূটনীতি ছিল না। এই কথাটাই আসতে চাই যে তিনি পাঠালেন চীনের সাথে যাতে ওখান থেকে উনি যোগাযোগ করেন। চীনের সাথে আমাদের সম্পর্ক নেই, যোগাযোগ করতে পারেন। এবং 72 সনে বাংলাদেশকে চীনের সাহায্য, চীন এবং পাকিস্তান দুপক্ষই সহযোগিতা করেছিল বলে 72 সনে বাংলাদেশ আংটাডের অংশগ্রহণ করতে পেরেছিল। তারপরে 74 সনে বাংলাদেশের জাতিসংঘের যে সদস্যপদ, সেটাও চীন যদি ভিটো কন্টিনিউ করতে তাহলে হতো না। সুতরাং তারা কিন্তু আগে এই যে বিভিন্ন চেষ্টা চলছিল সেগুলোর ফল আসছিল। শেষ পর্যন্ত তারা যদিও বঙ্গবন্ধু শাহাদাতের পরে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। তো এইখানে আমি এটাই বলার চেষ্টা করছি যে যদিও চীন আমাদের পক্ষে ছিল না যুদ্ধের সময়, কিন্তু বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে চীন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হবে, বিশেষ করে অর্থনৈতিক স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে। এবং এখন আমরা সেটা দেখতে পাচ্ছি যে সবার সাথে আমাদের বন্ধুত্ব, সেই ওনার যে নীতি কারোর সাথে বৈরিতে নয়, সেটা অনুসরণ করছি। কিন্তু চীনকে আমরা আমাদের ঘনিষ্ঠ, বিশেষ করে আমাদের আর্থসামাজিক উন্নয়নের যে সহযোগিতা, সেইখানে কিন্তু আমরা চীনকে খুব জোরে সোরে আমরা এই বিষয়গুলো নিয়ে বিরতির পরে একটু কথা বলতে চাই, কারণ আগামীতে প্রধানমন্ত্রীর চীন সফর রয়েছে এবং ভারত ঘুরে এলেন। এই বিষয়গুলো নিয়েই কথা বলতে চাই। একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিরতি, সাথে থাকুন। দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আমরা কথা বলছিলাম। আমি আপনার কাছে আবারও আসতে চাই যে প্রধানমন্ত্রী সম্প্রতি কালকেই ঘুরে এলেন ভারত থেকে, এবং ভারতে বেশ কিছু এমইউ সাইন হয়েছে এবং বেশ কিছু কথা হচ্ছে, যেটা বিরোধী দল বিশেষ করে বিএনপি থেকে বলা হয়েছে যে এটা আসলে জনগণের জন্য কিছুই আসেনি। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এবং এর পরেই রয়েছে প্রধানমন্ত্রীর চীন সফর, সেটাও একটা আলোচনার কেন্দ্র। বিশেষ করে তিস্তা প্রকল্প নিয়ে বেশ কথা হচ্ছে আমাদের, এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল যোগাযোগ ভারতের। এখানে শেষেরটা দিয়ে আগে শুরু করি। জি, এখানে এই ব্যাপার নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কোনোভাবে, আমি মনে করি। কিন্তু একটা কথা শুনছি, আমি জানি না ইতিহাস থেকে খুঁজে বার করে যাবে। একসময় কিন্তু আমাদের এই স্বাধীনতা যুদ্ধের আগে বা 1965-র আগে এই সব যোগাযোগগুলো ছিল। সুতরাং আমাদের যদি সম্পর্ক উন্নয়ন হতে থাকে ভারতের সাথে, তো ওই সব যোগাযোগগুলো আবার হবে, এটাই তো স্বাভাবিক। আমরা কেন যোগাযোগ বন্ধ করে রাখবো? কেন আসা যাওয়া কেন বন্ধ করবো? সেইটা হলো যে সেই আসা যাওয়াগুলো যাতে আমাদের বাধা দিয়ে ওরা আসা যাওয়া করবে খালি, সেটা যাতে না হয়, সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, দেখতে হবে। সেই জিনিসে যদি আমরা সবাই যদি মিলে চেষ্টা করি, তাহলে না হওয়ার তো কোনো কারণ নাই। তো সুতরাং আমি মনে করি যে এই যে নতুন করে রেল করিডোরের কথা বলা হচ্ছে, আসলে তো নতুন না, এগুলো তো পুরনো করিডোর ছিল, এগুলোকে আবার রিভাইভ করা হচ্ছে। সুতরাং সেটা একটা ব্যাপার। তারপরে যে বিভিন্ন যে তিস্তার কথা বলা হলো, ওই এলাকাতেই তিস্তাও। তো তিস্তা কিন্তু আমি মনে করি যে আমরা একভাবে আগাচ্ছিলাম, সেটাতে হঠাৎ করে ভারত আগ্রহ প্রকাশ করে যে আমাদের যে তিস্তা প্রকল্প, আমাদের বহুমুখী তিস্তা প্রকল্প, সেটা হ্যাঁ, সেটা আমরা কেন করছিলাম যেহেতু আমরা ভারত থেকে পানি পাচ্ছিলাম না। কিন্তু পানি পাচ্ছি না, এটা পুরোপুরি ঠিক না। যে সময় আমার পানির দরকার নেই সেই সময় পানি পাচ্ছি, অতিরিক্ত পানি, আর যখন আমার পানির দরকার সেই সময় পানি পাচ্ছি না। তো সেইটার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা, কারণ আমাদের লোকজন তো সাফার করতেছে বছরের পর বছর। তো সুতরাং সেটার জন্য আমরা যে নদীর গভীরতা বাড়িয়ে যে পানি, অতিরিক্ত পানি যেটা বর্ষার সময় আসে, সেটা ধরে রাখা, এবং সেটা যাতে উপচে বন্যা না হয়, সেটা এক ধরনের প্রকল্পটা আমরা চিন্তা ভাবনা করে প্রকল্প তৈরি করেছি। চীনকে বলেছি তোমরা আমাদেরকে সাহায্য করতে পারবে কিনা। তারা তাদের মতন করে রিভিউ করে তারা বলেছে হ্যাঁ, তারা সাহায্য করতে চায়। যখন এই কথাটা আসলো যে তারা সাহায্য করতে চায়, তখন আমাদের বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ভারত বলল তারাও এই প্রকল্পে অংশগ্রহণ করতে চায়। তখন একটা জিনিস তৈরি হলো যে তাইলে আমাদের একটা সুযোগ হলো। মাননীয় প্রধানমন্ত্রী তো গেলেন সেখানে, ওইটা জিজ্ঞেস করেছেন তিনি যে তোমরা কি আমাদেরকে আগে পানির চুক্তি সই করে তারপরে এই প্রকল্পে আসবে, নাকি না ওইটা বাদ দিয়ে? তো এখন খুব পরিষ্কার হয়ে গেল যে না, তারা ওই প্রকল্প
মানে ওই চুক্তি সই করছে না এখন আপাতত। যা আছে আমরা যেটা করতে চাচ্ছি সেটাতেই তার, তো সেখানে তো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে কে আমাকে ভালো টার্মস অ্যান্ড কন্ডিশনস দিতে পারে, সেই অনুযায়ী আমরা করব। এখন এখানে একটু আছে, ভারতকেও আমরা অখুশি করতে চাই না, কারণ আমাদের নিরাপত্তার ব্যাপারে ভারতের যে যুক্ততা, তাদের সাথে আমাদের সম্পর্কটা একটা বিশেষ সম্পর্ক, এই সম্বন্ধে কারো কোনো সন্দেহ থাকা উচিত না। সুতরাং তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, তাদেরকে অখুশি না করে কিভাবে আমরা আমাদের কাজ নিয়ে এখানেও আসলে কূটনীতির ব্যাপার একদম খুব জরুরি সেইটা চিন্তা করা। কিন্তু সেখানেও আমাদের যে এতদিন যে নীতি আমরা অনুসরণ করেছি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটা যে সাফল্যের সাথে করা হয়েছে সেইটাকেই আবার চালু রাখা। এখানে আমরা কি করতে পারি, এই যে বলছে যে তাদের একটা টিম, টেকনিক্যাল টিম বাংলাদেশে ভিজিট করবে, আসো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যে চীনে যাচ্ছেন, সেখানে আমার মনে হয় আমাদের যে এতদিনের যে চিন্তা ভাবনা ছিল সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং তারপরে যদি ভারত তারপরে যদি আগ্রহ প্রকাশ করতে থাকে, তাহলে আমরা এমন কিছু করতে পারি, হয়তোবা, এটা আমার একেবারে ব্যক্তিগত ধারণা, সম্ভব কিনা তাও জানি না, কিন্তু যেটা যে এটা তো একটা বড় প্রকল্প, তার কিছু কম্পোনেন্ট, কিছু অংশ আমরা বলতে পারি যে ভারত করতে পারে। সময়ে বলবে আসলে কি হতে যাচ্ছে, কারণ এখানে আর বাকিটা আমরা চীনকে নিয়ে এগিয়ে যাই, এখানে আর ওরা এসে বাইরেও কিছু করতে পারে। রাজনীতি আছে, ভূ রাজনীতি জড়িত আছে, কিন্তু রয়েছে। আমাদেরকে আমাদের অবস্থানটাকে দৃঢ়ভাবে ধরে রাখতে আমি হবে। একটু জোনায়েদ স্যারকে আপনার মূল্যায়ন নিতে চাই যে বিশেষ করে প্রধানমন্ত্রীর ভারত সফর, এবারের ভারত সফর আসলে বাংলাদেশের জনগণ কি পাচ্ছে বলে মনে করছেন আপনারা? দেখুন, আমার সাথে তো মতপার্থক্য তৈরি হবে এই বিষয়ে, তো মতপার্থক্যটা স্পষ্ট। মানে ফাউন্ডেশনাল জায়গাটা হচ্ছে যে একটা দেশের সরকার তো পুরো দেশকে প্রতিনিধিত্ব করে, সে তো কেবল দলকে প্রতিনিধিত্ব করে। যখন অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কটা হয়, তখন সরকার হচ্ছে পুরো দেশের প্রতিনিধি। সেটা ঘটে তখনই যখন একটা দেশের রাজনৈতিক ব্যবস্থা ইনক্লুসিভ হয়, সবাইকে নিয়ে ধারণ করা হয়। কোন দল ক্ষমতায় আছে এটা তো জনগণের ভোটে ঠিক হয়, কিন্তু যে দল জনগণের ভোট পেয়ে সরকার গঠন করে, তার ন্যায্যতা তৈরি হয় দেশকে প্রতিনিধিত্ব করার। এবং অন্য দলগুলোরও রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও দেশের স্বার্থে তখন একটা কতগুলো কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা দরকার হয়। জাতীয় ঐক্যটা কিন্তু তৈরি হয় ওই জায়গা থেকে, যে রাষ্ট্রের স্বার্থের জায়গায় আমরা জাতীয় এভাবে বলতেছেন যে আসলে মানে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে যদি বাংলাদেশ যেত, তাহলে আজকে প্রভাব বিস্তার করতে পারতো আরো বেশি, এরকম বলতে সেটা চান? কেন জরুরি বলছি এই কারণে যে দেখুন, একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থাটা যখন ইনক্লুসিভ, মানে সবাইকে ধারণ করা, একটা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার হাত বদল, যেটা সকলের জন্য অংশগ্রহণমূলক এবং সকলেই সেটাকে গ্রহণ করে, গ্রহণযোগ্য, তখন সরকার তার পেছনে সমগ্র জনগণকেই পায়, কেবল নিজের দল না। বাংলাদেশ সরকারের গঠনগত দুর্বলতা হচ্ছে যে তারা এখন জনগণের, মানে সকল রাজনৈতিক দল তো দূরের কথা, জনগণের অংশগ্রহণ, নিজেদের দলের ভোটেরও ঠিকমতো অংশগ্রহণ নাই। 14, 18, 24 এগুলো তার প্রমাণ। এখন এই দল যে খোলাখুলিভাবেই ভারতের সাথে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের উপর নির্ভরশীল, এটা আমি আমার বক্তব্য, এটা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, ভারত না থাকলে নির্বাচনটাতে এভাবে করতে পারতেন না, অন্যদের হস্তক্ষেপ ঠেকাতে পারতেন না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই কথা যে তারা বলেছেন, একটা একতরফা নিজেদের মধ্যে একটা নির্বাচন, নিজেরাই যেটাকে বলেছেন দামি প্রার্থী দেবেন, সেই নির্বাচনটাকে করে তারা বলছেন যে এই নির্বাচনটা ভারতের জন্য করতে পেরেছে। এবং ভারত না, আমি শেষ করি কথাটা, এরকম একটা সরকার কিন্তু যে বার্গেইন করার কথা, সেই বার্গেইনগুলো করে না। আমরা ভারতের আমাদের মুক্তিযুদ্ধে তাদের যে সহযোগিতা, আমরা তাদের জনগণ, তাদের সেই সময় সরকার, আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে। কিন্তু কৃতজ্ঞতার অর্থ এই না তো যে আমরা আমাদের সার্বভৌমত্ব, আমরা একটা ভেসেল স্টেট হব, আমরা একটা সার্বভৌম রাষ্ট্র। আপনাকে এটা মনে রাখতে হবে। এবং দুটো রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক কখনোই, মানে বন্ধুত্বের মানেটা কি, আমরা সুসম্পর্ক চাইব। আমাদের সুসম্পর্ক তৈরি হতে পারে তখনই যখন ন্যায্যতার সম্পর্ক। এখন এখন আপনি সুসম্পর্কটা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে। আপনার সীমান্তে প্রতিদিন মানুষ মারবে, আপনার বাণিজ্য ঘাটতি, এই প্রসঙ্গ শেষ করি, আপনি আমাকে দুটো লাইন বলতে দেন। আপনার বাণিজ্য ঘাটতি মানে বিপুল পরিমাণে থাকবে, ওদিকে 16, এদিকে 4 বিলিয়ন। আপনি নন ট্যারিফ বাড়াতে মানে অতিক্রম করলেই আপনার যেখানে বাণিজ্য দ্বিগুণ হয়ে যেতে পারে, সেটা আপনার বন্ধুরাষ্ট্র করবে না। আপনার নদীর পানি, যেটা আমাদের ন্যায্য অধিকার, কোরিপারিয়ান সমস্ত দেশ তার পানি পাবে। তো আমাদের এই অববাহিকা ভিত্তিক বেসিন বেসড যে পানি শেয়ার, সেই পানি শেয়ার পেয়েছি আমরা। গঙ্গার চুক্তি পেয়েছি ফারাক্কা পয়েন্ট থেকে যে পানি। আপনি তিস্তার চুক্তির কথা আলোচনা হয়েছে 11 সালে,
আপনার সেখানে কি হয়েছে, গজলডোবা থেকে যেটুক পানি। আরে ভাই, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন আমি নিজেই তো পানি পাই না, সিকিমের আগেই তো পানি ওখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাহলে যে পশ্চিমবঙ্গ পানি পায় না বলে অভিযোগ করে, গজলডোবা যেখানে এটা বাদ দিয়ে রাখা হয়েছে, তারপরে যতটুকু পানি তার মধ্যে শেয়ারিং, সেটাও পর্যন্ত হয় নাই 2011 সালে যখন চুক্তি ভারত করে নাই। বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ তখন তো 8 সালের নির্বাচনের মধ্যে এসেছিল, তারা বলেছে তাহলে ট্রানজিট, যদিও ট্রানজিট এবং তিস্তা ইন্টারচেঞ্জেবল না, কিন্তু তারা কিন্তু ট্রানজিট চুক্তিটা তখন করে নাই। আপনার কোনো বার্গেনিং জায়গা কি আসলে থাকে কখন, যখন আপনার পেছনে একটা দেশ থাকে। আপনি বার্গেনিং জায়গা বাংলাদেশে একটা স্বার্থ নিয়ে করলেন না, আপনি এখন বলছেন তিস্তার পানির ন্যায্য হিস্সা হবে না, তিস্তার পানির ম্যানেজমেন্ট হবে। অর্থাৎ আপনি পুরো দাবিটা, আমার পানির ন্যায্য হিস্সার দাবি এখন ম্যানেজমেন্টে চলে এসছে প্রকল্পে। আপনি দেখেন উল্টো দিকে ভারত কি বলছে, ভারত বলছে এই তারা তেঁতুলিয়া এখান দিয়ে আপনার রেল যোগাযোগ করবে। আচ্ছা, কমিউনিকেশন খুব ভালো, কিন্তু ইন্ডিয়া টুডে ইঙ্গিত দিচ্ছে এখানে মিলিটারি ইনস্ট্রুমেন্টও আপনার ইয়া হতে পারে, মানে ভারতের ডিজায়ার। তাহলে আপনি আমাদের জনগণকে জানতে হবে যে এটা কি হতে যাচ্ছে, কারণ ভারত এবং চায়না একটা প্রতিদ্বন্দ্বিতামূলক প্রভাব বিস্তারকারী রাষ্ট্র হিসেবে এখানে বিরাজমান। তাদের মধ্যে সীমান্ত নিয়ে সংঘাত হচ্ছে, নানান রকম ঝুঁকি আছে। পুরো এশিয়াতে আপনি যখন এইখানে মিলিটারি ইনস্ট্রুমেন্ট ট্রান্সপোর্ট করার মতো করিডোরে যাবেন, কিংবা আপনি এই ধরনের কমিউনিকেশনে যাবেন, তখন আপনি কিন্তু সার্বভৌমত্বের দিক থেকে এবং পসিবলি ভবিষ্যতে একটা নানা ধরনের ঝুঁকির মধ্যে, এমনকি প্রক্সি ওয়ারের ঝুঁকির মধ্যে আপনি ঝুঁকে পড়বেন। এগুলো আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। আমি শুধু এইটুকু যদি বলি, আমি আপনার প্রসঙ্গটাই জনাব আসাম ফিরোজকে করতে চাই, কিন্তু আসলেই বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আমি বিরতি থেকে এসে আপনার উত্তরটা দিতে চাই। বলে দিয়ে বিরতি যাবেন, বলে ভালো, চিন্তা চেতনায় ভালো না। আমি এসে ব্যাখ্যা চাইবো, বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। আমি জানাবো আসম ফিরোজ, আপনার সাথে কথা বলছিলাম বিরতিতে যাবার আগে, যে যোগ বা অভিযোগ যেটাই বলি না কেন, জনাদ সাকে যেটা বলেছেন যে ভারতের সাথে বা এই সাবকন্টিনেন্টের যে ভূ রাজনীতি, সেখানে একটু নতজানু পররাষ্ট্রনীতির প্রসঙ্গ তুলেছেন। আপনি সেভাবে দেখেন কিনা, বা আপনার যুক্তি কি হবে? প্রশ্নই ওঠে না। আমরা সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়িয়ে আছি। আমরা এত লক্ষ লোক রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি নিশ্চয়ই প্রভুত্ব নেওয়ার জন্য নয়। তাহলে যে অভিযোগগুলো আসছে যে আমরা দিচ্ছি বেশি, নিচ্ছি কম, এই কথাটা শোনেন, বিরোধী দলের পক্ষ থেকে অনেক কথা বলা হবে, যেহেতু তারা সরকারে নাই। আমরা যারা সরকারে আছি তাদের অনেক দায়িত্ব নিয়ে কথা বলতে হয়, দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। কাজেই আমরা মনে করি আমাদের স্বার্থ রক্ষা করার জন্য যতটুকু করা দরকার আমরা সেটা করে যাচ্ছি। এবং ভূ রাজনীতিতে আমাদের মনে হয় বন্ধুরাষ্ট্র ভারত, এদের সাথে আমাদের বিরোধ করে আমাদের টেকাও মুশকিল হবে, অনেক সময় সিদ্ধান্ত নিতে মুশকিল হবে। এবং ভারতেরও ভূ রাজনীতির কারণে আমাদের বাংলাদেশকে তারা ছাড়তে পারবে না। সেখানে বিএনপি ক্ষমতায় আসুক, ওই সার্কিট সাহেব দল ক্ষমতায় আসুক, বা আওয়ামী লীগ ক্ষমতায় আছে তারা আসুক, ওই দুই দলেরই যেমনি ভারতেরও বাংলাদেশকে দরকার, বাংলাদেশকেও ভারতের দরকার। এখন যেমন বিএনপি বলতে চাচ্ছে যে আমরা ভারতের পণ্য বর্জন করলাম, এই কথাটা একটা সস্তা কথা, এটা কিন্তু কোনো কার্যকারিতা নেই। ঘরের মধ্যে তার ঘরে কিন্তু সব ইন্ডিয়ান ঘরের ভাবিদের কাপড়, তার নিজের শালটা, মাফলারটা, তাও কিন্তু ভারতেরই, কিন্তু ভারতের কাপড় বর্জন করবে। তো এই কথাগুলো মানুষকে বলে হয়তো কিছুটা হয়তো সাময়িকভাবে সান্ত্বনা নিতে পারে, কিন্তু লং রুটে কোনো অস্তিত্ব নাই। আমি মনে করি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র, প্রভু নয়। ফ্রেন্ডস ক্যানট বি মাস্টার, যে কথাটা আমি সাকিব সাহেব কিছু আগে বলার চেষ্টা করেছি। আমরা বন্ধুত্ব স্বীকার করি কিন্তু প্রভুত্ব স্বীকার করব না, এটা আমরা কখনো করি নাই, এখনও না। মহান মুক্তিযুদ্ধের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমার একটা ছোট্ট কথা মনে পড়ে, বলতে হয় না বললে সাকিব সাহেব, এখানে যারা অগণিত দর্শক, বঙ্গবন্ধু বিদেশে যাবেন, বাংলাদেশের প্লেন বিমান তখন খারাপ, বলাকা বিমানবন্দর যেটা বলে আমরা, খারাপ ছিল। তখন বলা হয়েছিল যে ভারতের প্লেনে বঙ্গবন্ধু সেখানে যাবে। দেশটার নাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, তো আলজিয়ার্সে যাওয়ার কথা ছিল বোধহয় বঙ্গবন্ধু যাবে। তখন বলা হয়েছিল যে তাহলে বিমান যখন খারাপ আছে তাহলে একটা বন্ধুরাষ্ট্রের কথা বলা হয়েছে, সেখান থেকে আমি প্লেন আনি, তারপর সেটা আপনি যান। বঙ্গবন্ধু এমনভাবে একটা কথা বললেন যে হোয়াট ননসেন্স ইউ আর টকিং, আমি যাবো আমার দেশের প্রতিনিধিত্ব করতে, আমি যাবো বিদেশে প্লেনে। মনে হইলো গণভবনটা তখন থরথরে কাঁপতেছিল। তার মানে তার মধ্যে দেশপ্রেম, যে আমি মরতে হয় আমার দেশের প্লেনেই মারা যাবো। সেই দল আওয়ামী লীগ, সেই দলের নেত্রী শেখ হাসিনা,
চিন্তাও করতে, যারা চিন্তা করে তারা ভুল রাজ্যে ভুল ইয়েতে আছে। কখনো কোনো সময় আমরা এই বস্তুতা স্বীকার করে কারোর কাছ থেকে সাহায্য নিচ্ছি না। আমরা মাথা উঁচু করে আছি, মাথা উঁচু করেই থাকবো। আমি এইখানে একটু কথা বলতে চাই যে বঙ্গবন্ধুর যে রাজনীতি, যে প্রেমের রাজনীতি, দেশপ্রেমের রাজনীতি, সেখান থেকে আওয়ামী লীগের এখন নেতাকর্মীদের রাজনীতি কিছুটা বিচ্যুত হয়েছে কিনা এই সমালোচনাটা কিন্তু আছে। আপনি দীর্ঘ 8 বারের সংসদ সদস্য আওয়ামী লীগ থেকে, আমি এবং এটা সব অস্বীকার মিলিয়ে করবো না। সেখানে আসলে সংকটটা কোথায়, সমস্যাটা সুযোগ কোথায় সন্ধানীরা দেখেন? সুযোগ নিতেই পারে, সবাই তো বঙ্গবন্ধু নন। সুযোগ সন্ধানীরা সুযোগ নিতেই পারে, এমনি নেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে। কিন্তু আমি দিচ্ছি কত? এখনকার এই গ্লোবাল পলিটিক্সে আমরা তো সবাই জানো, সবার সাথে সবাই সম্পর্ক আছে, সবাই ব্যবসা বাণিজ্য করে, ইত্যাদি ইত্যাদি, সবাই সম্পৃক্ততা আছে, সবাই সব দেশের সাথে সবার ব্যবসা আছে। কাউকে আঘাত করতে গেলে কোনো রাষ্ট্র হয়তো আঘাত পাবে। সেই চিন্তা ভাবনা করে আমরা যদি এক জায়গায় একটা ব্যবসায়ীকে বাধা সৃষ্টি করি, সেই ব্যবসায়ীটা হয়তো বিদেশে একটা বড় বড় করে বিজনেস করতেছে, সেই জায়গাটা সেই দেশটাও ইনভলভ হয়ে যায়। সব কিছু বিবেচনা করেই কিন্তু আমাদের এই পদক্ষেপগুলো নিতে হয়। আমি মনে করি যে আসলে বিরোধী দলের থেকে যে কথাগুলো বলা যায় সহজে, সরকারের থেকে এই কথাগুলো বলা খুব কঠিন হয়ে যায়। সরকার তো বিএনপিও ছিল, সরকার তো জাতীয় পার্টি ছিল, তারাও তো দেশ চালাইছে, আর শেখ হাসিনাও তো এখন দেশ চালাচ্ছে। আমরা তো বাজেট যখন আসতো তখন দেখতাম আমাদের আমাদের অর্থমন্ত্রী ব্যাগ নিয়ে চলে যাইতো ওয়ার্ল্ড ব্যাংকে, IMF, ওখানে দৌড়দৌড়ি করতো টাকা আনার জন্য। কই, আমরা তো অর্থমন্ত্রী তো এখন তো সেই জায়গাটায় যেতে হয় না, বরং তারাই আমাদের কাছে আসে। সেই জায়গায় চলে আসছি আমরা ইনশাআল্লাহ, উপরে আল্লাহ। কাজে আমাদের কিন্তু সম্মান বোধ অনেকটা বেড়েছে। কাজে আমরা নিজেকে যদি উলঙ্গ করি, আমাকে দেশটাকে যদি বিশ্বের বাজারে আমরা অন্য রাজনৈতিক বিপক্ষ থাকতেই পারে, তর্কবিদ্যা দেখেন, দেশপ্রেম, ভারতে যদি কোনো দুর্ঘটনা আসে সব দল কিন্তু এক হয়ে যায়। কিন্তু আমার দেশে আমরা নিজেরা এই দেশটাকে শ্রীলঙ্কা বানাতে হবে। সেই জন্য আমাদের রেমিটেন্সের টাকা, যারা বিএনপির ছেলে, যারা জামাতের ছেলে, যারা বিদেশ আছে, তাদের টাকা পাঠাবে হুন্ডির মাধ্যমে, আর আমরা যারা দেশপ্রেমিক তাদের টাকা আসবে ব্যাংকের মাধ্যমে। হুন্ডি নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? সেটা তো সরকার চেষ্টা করতেছি, তো চেষ্টা করে না যেমনটা না। আপনি দেখেন, যদি সব টাকাটা আমাদের এইভাবে আসে, তাহলে তো দেশের এই অর্থনৈতিক অবস্থাটা এরকম থাকার কথা না। কিন্তু কিছু কিছু টাকা আসবে হুন্ডির মাধ্যমে, তারা এই লাইনে আসবে না, যেহেতু তারা শ্রীলঙ্কা বানাইতে হবে দেশটাকে। সেই মানসিকতা যাদের মধ্যে আছে তাদের সাথে রাজনীতি করা। আর যেই রাজনৈতিক দল বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাইকে খুন করছে, যারা ইনভলভ, যারা যদি মনে করেন, শোনেন, অন্যায় যে করে সেও যেমনি দোষী, অন্যায় যে সয় সেও একই দোষী। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যারা হত্যাকারী, যারা স্বীকার করলো কিলার, তাদেরকে যখন দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিল এবং ইন্ডিয়ান অর্ডিন্যান্স করে তাদেরকে যখন বিচারের ব্যবস্থা থেকে বাইরে রাখলো, তাতে বোঝাই যায় যে এতে বিএনপি বা তৎকালীন জিয়াউর রহমান সাহেব ইনভলভ ছিল। সেই দলের সাথে কতটা সখ্যতা আওয়ামী লীগের হবে? আপনার প্রশ্নের কতটা জায়গাটা সখ্যতা হবে বলেন? আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে আবার যেতে চাই, যেটা বাণিজ্য ঘাটতির একটা প্রসঙ্গ জনাব জুনায়েদ সাকি তুলেছেন। সেখান থেকে আসলে ভারত এবং চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে, কিন্তু সার্বিকভাবে এখানে বাংলাদেশ কিভাবে আসলে তার বেনিফিটটা নিয়ে আসতে পারে বলে মনে হয়? চীন এবং ভারত দুই দেশই কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে শুল্ক মুক্ত রপ্তানির সুযোগ করে দিয়েছে। কিন্তু যেটা জুনায়েদ সিদ্দিকী বললেন যে কি বলে, অশুল্ক বাধার কারণে আমরা সেটা সুযোগ নিতে পারছি না, এটা অনেকাংশে সত্যি। এবং আরেকটি জিনিস, যে আমাদের নিজেদেরও কিছু দুর্বলতা আছে। সেটা হচ্ছে যে আমরা যেই জিনিসটা যেখানে বিক্রি হবে, যেমন চীনে ওরা যা যা জিনিস চায় আমরা ঠিক সেই জিনিস যদি তৈরি করি, তাহলে ওরা না নেওয়ার কোনো কারণ নেই, যদি আমরা যথেষ্ট সস্তায় তৈরি করতে পারি। সুতরাং ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্টস, ডাইভার্সিফিকেশন অফ মার্কেট, এগুলো যেমন জরুরি। আরেকটি কথা আমাদের খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র দুটো দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি দিয়ে এই বাণিজ্যের মাপ করা যায় না। কারণ আমরা চীন থেকে, ভারত থেকে কী জিনিস কিনি, মূলত কী জিনিস কিনি? কনজিউমার্স গুডস অনেক কিনি, কিন্তু তার চেয়েও আমাদের খুব গুরুত্বপূর্ণ র মেটেরিয়ালস কিনি, আমাদের মেশিনপত্র কিনি, যেগুলো দিয়ে আমরা অন্যান্য প্রোডাক্ট আর ফার্দার উৎপাদন করি এবং সেই উৎপাদিত পণ্য আমরা ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশে বিক্রি করি। এবং এইসব দেশেও আমাদের, চীন এবং ভারতেও কিন্তু আমাদের রপ্তানি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ঘাটতি অনেক আছে, কিন্তু এই ঘাটতিটা ভয়ের কারণ না। তবে আমাদের নিজেদেরকে শুধরাতে হবে যে আমরা যাতে সঠিক জিনিস তৈরি করি সঠিক মূল্যে
এবং আমাদের অন্যান্য জায়গায় মার্কেট বিস্তার করতে পারি, বাজার খুঁজে বের করতে পারি, সেই জিনিসগুলোর উপর আমাদের জোর দিতে হবে। ওই বাণিজ্য ঘাটতি নিয়ে ওইভাবে বসে না থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস, কারণ যেই জিনিসটা আমি ভারত থেকে কিনছি, যে জিনিসটা আমি চীন থেকে কিনছি, সেটা তো আর অন্য জায়গা থেকে কিনতে গেলে আমাদের অনেক বেশি খরচ করতে হবে। সুতরাং আমাদের নিজেদের স্বার্থে এটা করছি, ওইটা নিয়ে ওইভাবে চিন্তিত না হয় কি করা যায় সেটা দেখা। যেমন অশুল্ক বাধার কথা বললেন, সেগুলো আমাদের দূর করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু এখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি যে কি বলে, আমরা তাদেরকে সব কিছু দিচ্ছি, আমরা কিছু পাচ্ছি না, কিন্তু আমরা কি পাচ্ছি না পাচ্ছি সেটা যেমন কতগুলো ক্ষেত্রে আছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেমন বঙ্গবন্ধু স্বাধীনতার ঠিক পর উনি যখন ফিরে আসলেন, তার কয়েকদিন পরে কলকাতায় গেলেন, যখন ইন্দিরা গান্ধীকে বললেন যে আমার দেশ থেকে তোমার সৈন্য কবে নিয়ে যাবে, তখন উনি বললেন যে, ইন্দিরা গান্ধী বললেন যে আমার ভাই যেদিন বলবে সেদিন নিয়ে যাবো। তো বললো যে আমার জন্মদিনের মধ্যে তুমি নিয়ে যাও। সেটা নিয়ে গেল। তো তাকে জন্মদিনে দাওয়াত দিছিল, হ্যাঁ, দাওয়াত দিয়ে কন্ডিশন দিছে ওইটা যে আরেকদিন তো সেইটা যে করলেন, এই যে এখানে তো ভয়ের পেয়ে কিছু ইয়ে করেন নাই, কারণ এইটা আপনি দেখেন যেখানে অন্য দেশের সৈন্য থাকে, তারা কি অত তাড়াতাড়ি চলে গেছে এরকম ইতিহাস খুব কম, তাই না? থাকতে পারে, কিন্তু এইটা একটা জিনিস। তারপরে এখন যে আমরা বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করছি, একসময় ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য হতো, আমাদের লার্জেস্ট পার্টনার ছিল ভারত। কিন্তু আস্তে আস্তে চীনের সাথে, চীন এখন আমাদের লার্জেস্ট ট্রেডিং পার্টনার হয়ে গেছে। আমাদের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন খাতে ভারতের চেয়ে অনেক বড় অংশীদার এখন চীন। তো সুতরাং আমরা কি ওইভাবে কোনো একটা দেশের ইয়ে কুক্ষিগত হয়ে পড়ে আছে, এই কথাটা বলাটা একদম সঠিক। সময়ের কারণেই পরিবর্তন আসছে। কিন্তু সবসময় আমাদের বন্ধু রাষ্ট্রদের অনেকেরই চেষ্টা থাকে যে কিভাবে আমাদেরকে আরেকটু বেশি তাদের কাছে টেনে রাখতে পারে। সুতরাং সেইখানে আমাদের হলো যে আমাদের জাতীয় স্বার্থে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, জাতীয় স্বার্থকতাটা আমরা যদি খেয়াল রেখে কাজ করি, এতদিন যে সাফল্য আছে সেই সাফল্যটা আমরা আরো বৃদ্ধি করতে পারবো। আমরা আরেকটা বিরতি নিতে চাচ্ছি, শেষ বিরতি এটা আমাদের। প্রিয় দর্শক, নিচ্ছি বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরো একবার জোনায়েদ স্যারকে। আমরা অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে চলে আমি এসেছি। দুটো মন্তব্য করব। প্রথম বিষয় হচ্ছে যে, যেমন ধরুন, আমি আবারও বলি যে ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী, কাজেই ভারতের সাথে আমরা তো প্রতিবেশী বদলে ফেলতে পারবো না। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, এবং সুসম্পর্ক তখনই তৈরি হবে যখন ন্যায্যতার জায়গাটা তৈরি হবে। এবং ভারতেরও এটা ভাবতে হবে, তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ সীমাবদ্ধতা হচ্ছে এখানকার সরকার দেশের স্বার্থ নিয়ে, রাষ্ট্রের স্বার্থ নিয়ে আলোচনার চাইতে নিজের গদির স্বার্থ নিয়ে আলোচনা তাদের প্রাধান্যে থাকে। 2 নম্বর জিনিস যে আওয়ামী লীগের মতো দলেরও এই যে পরিণতিটা দাঁড়ালো, যে ধরুন ব্যবসায়ী আমলা নির্ভর একটা দলে পরিণত হচ্ছে, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বেনিফিট দিয়ে যে অবাধে চুরি দুর্নীতি করো, আমাদেরকে খালি ক্ষমতায় রাখো। এই যে আজকে আমরা মানে জেনারেল আজিজ থেকে বেনজির সাহেব থেকে শুরু করে ইন সার্ভিস অফিসার থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তাদের অবাধ লুণ্ঠন সম্পদের বিবরণ পাচ্ছি, এটা সৃষ্টিটা হয়েছে এই 15 বছর ভোট ছাড়া শাসনের ফলাফল হিসেবে। এইটা বাংলাদেশের পরিণতির জন্য বিপজ্জনক, খালি আওয়ামী লীগের পরিণতির জন্য না। এটা হোল জিনিসটাকে এক সংকটের মধ্যে ফেলবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এই উপলব্ধিটা নাই, এটা হচ্ছে আওয়ামী লীগের জন্য, দেশের জন্য দুর্ভাগ্যজনক। জনগণের সামনে এখন সে কারণে আন্দোলন ছাড়া আসলে কোনো উপায় নেই, কেননা রাষ্ট্রটা যে অবস্থায় এনে দাঁড় করানো হয়েছে, যেটার মধ্যে আর কোনো রকম ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা কিছু নাই, এবং সেখানে রাষ্ট্রের কর্তা, প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি হয়ে তারা যা ইচ্ছা তাই করার ক্ষমতা অর্জন করছেন। এইটাকে এখন গণতান্ত্রিক পথে আনতে গেলে জনগণের সংগ্রামই আমি একমাত্র রাস্তা দিই। আমি এই কথাটাই আপনার কাছে জানতে আন্দোলন চাই। বলতে যেটা বোঝায়, নির্বাচন একটা আন্দোলনের অংশ। যে কথাটা সাকিব সাহেব বললেন যে আন্দোলন করে সরকারকে পরিবর্তন করতে হবে, মানসিকভাবে সরকারকে চাপে রাখতে হবে, আসলে ওইটা না, ইগো নো, এইটাকে পরিহার করতে হবে। আমি যদি মনে করি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, নির্বাচন কমিশন স্ট্রেংথেন হবে, এবং নির্বাচন কমিশন অধীনে নির্বাচন করবে, এবং যে দল ক্ষমতা আসে তারা আওয়ামী লীগ রাষ্ট্রের শাসনভার যেহেতু আওয়ামী লীগের হাতে, তাদেরকে অন্য দল এবং মতকে আসলে আমলে নেওয়া বা সম্মান দেখানোর সুযোগ আছে কিনা? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে একবার বলছিলাম না যে আসেন, বসি, আলাপ করি, কোন কোন মন্ত্রণালয় নেবেন, কোনটা মন্ত্রণালয় আপনি চান, বসি। উনি আসলেন না। এই যে না নেগেটিভ অ্যাটিটিউড, ইগো, এইটি আজকে এখানে নিয়ে আসলো। যদি ওদিনকে সে
সে আসতো, তাহলে দেশের ইতিহাসটা হয়তো অন্যরকম। আপনার কি মনে হয় এই যে পারস্পরিক যে বিরোধিতার জন্য বিরোধিতা বাংলাদেশের দুইটি বড় দলের মধ্যে, এটা বাংলাদেশের জন্য বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে? আমি বিরোধিতা বলতে কি বুঝেন? আমি তো সমঝোতার মধ্যেই ছিলাম। তার ছেলে মারা গেছে, তারেক জিয়ার, এবার খালেদা জিয়ার ছেলে মারা গেছে, আমি শেখ হাসিনা তো তার বাসায় গেছিলাম স্বর্ণপতি দেখাবার জন্য। কই, উনি তো আমাকে অ্যাকসেপ্টই করলেন না, দরজাটা বন্ধ করে দিলেন। তো কাজে এখানে আমি বঙ্গবন্ধুর কন্যা জানতে পেরেছি যে আমার বাবার মৃত্যুর ব্যাপারে তারেক খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান ইনভলভ সরাসরি। এরপরও আমি বাপ হারাইছি, মা হারাইছি, ভাই হারাইছি, ভাবি হারাইছি, সব হারাবার পরেও বাংলাদেশের রাজনীতিতে আমি ঐক্যের স্বার্থে মনে করলাম যে ঠিক আছে, ওনার ছেলে মারা গেছে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি তাকে সান্ত্বনার জন্য যাবো। গেলাম, উনি দরজাটা বন্ধ করে দিল, কথা বললো না। আপনি বলেন এর সাথে সমঝোতা হবে কিভাবে? জি, কাজে আমি মনে করি সমঝোতা একটাই, নির্বাচন আসবে, নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে, নির্বাচন কমিশন স্ট্রেনথেন থাকবে এবং ওই নির্বাচন কমিশন নির্বাচন করবে। সেখানে সমস্ত রাজনৈতিক দলের কি কি বক্তব্য আছে সেটা তারা বলুক, আমরা সেখানে কথা বলবো না, নির্বাচন কমিশন নির্বাচনটা করে নেবে। এছাড়া কোনো আন্দোলন করে আওয়ামী লীগের কাছ থেকে আদায় করা তত্ত্বাবধায়ক সরকার, এটা সম্ভব। আমাদের সময় শেষ হয়ে, খুব সংক্ষেপে আমরা শেষ কথা কি আমি বলবেন? একটা কথা বলতে চাই, একটু আলাদা কথা, সেটা হচ্ছে যে সবাই কাছাকাছি আসবো কিভাবে, হ্যাঁ, একসাথে কাজ করার কথা। কাছাকাছি আসতে হলে একটা জায়গায় আমাদেরকে আগে সিদ্ধান্তে আসতে হবে, সেটা হলো যে যারা পরাজিত শত্রু ছিল, হ্যাঁ, দেশ বিরোধী যারা ছিল, তাদেরকে দূর করতে হবে। তাদেরকে বাদ দিয়ে যদি আমরা সবাই এগিয়ে আসতে পারি, তাহলে আমাদের বিভিন্ন রকমের বিভক্তি সত্ত্বেও আমরা একসাথে কাজ করতে সাথে কাজ পারবো। করা সম্ভব এবং সেটা বাংলাদেশের জন্য একটা মঙ্গলজনক অবস্থা তৈরি করবে নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের এই আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।